সুধী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল। দর্শক, আজ আমরা কথা বলবো মা এবং শিশুর পুষ্টি এবং তার সমাধান নিয়ে। বাংলাদেশ প্রেক্ষাপট নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য সুচিকিৎসক উপস্থিত রয়েছেন। আমাদের সাথেই রয়েছেন ডাক্তার জিয়াউদ্দিন হায়দার, মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। দর্শক, আমাদের এই আলোচনায় আপনারা অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে। অবশ্যই ফোন করার সময় টিভির ভলিউমটি একটু কমিয়ে নেবেন। স্যার, প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন? আপনাকে অনেক শুভেচ্ছা। এটিএম বাংলা মিত্রের দর্শকদের জন্য অনেক অনেক শুভেচ্ছা। স্যার, অনেক বিশাল একটা বিষয় না আপনার পড়াশোনা, দীর্ঘদিন যাবৎ ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যায়ে আপনি আসলে বেশি কাজ করেছেন, পুষ্টি। তো প্রথমে যেটা জানতে চাইবো যে মা শিশুর পুষ্টি, সেই সাথে আপনি অনেক দিন ওয়ার্ল্ড ব্যাংকের সাথেও স্যার কাজ করেছেন। তো বাংলাদেশে এসে কি মনে হচ্ছে যে আমাদের স্বাস্থ্য খাতের প্রধান অন্তরায়গুলো আসলে কি? পুষ্টি নিয়ে কথা বলার আগে আমি স্বাস্থ্যখাতের অন্তরায় নিয়েই কথা বলি। আমার মনে হয় যে আমাদের স্বাস্থ্য খাতের সবচেয়ে বড় অন্তরায় হলো যে আমাদের অনেক দিনের অবহেলার জন্য আমাদের সাধারণ মানুষের সাথে, জনগণের সাথে স্বাস্থ্য খাতের একটা দূরত্বের সম্পর্ক সৃষ্টি হয়েছে, একটা অবিশ্বাসের সম্পর্ক আছে। এইটা একটা বিশাল সমস্যা এবং এই সমস্যার কারণে আমাদের দেশ থেকে, আপনারা জানেন কিনা, প্রতি বছর অনেক মানুষ দেশের বাইরে চিকিৎসা নিতে যায় এবং তার জন্য আমাদের দেশ বছরে প্রায় 7 থেকে 9 বিলিয়ন ডলার আমাদের দেশ লস করে। হার্ড আর্নড যে ফরেন কারেন্সি, এটা আমাদের নষ্ট হয়। এছাড়াও যদি আমি স্পেসিফিক সমস্যাগুলোর মধ্যে যাই, প্রথমত আমাদের হেলথ ফাইন্যান্সিংয়ের অনেক সমস্যা ছিল। আমাদের দেশে স্বাস্থ্য খাতে বরাদ্দ দরকারের তুলনায় অনেক অনেক কম, মাত্র জিডিপির 0.6 to 0.7%। আমাদের আউট অফ পকেট এক্সপেন্ডিচার ইজ ওয়ান অফ দ্য হাইয়েস্ট পৃথিবীর মধ্যে, যেটা 73 থেকে অনেকে বলে 79%। 100 টাকা খরচ করলে পরে প্রায় 73 to 79 টাকা নিজের পকেট থেকে খরচ হয়। এছাড়াও যদি এখন আমি আরও ডিপার যাই, আমাদের দেশে এখন পর্যন্ত প্রাইমারি হেলথ কেয়ার, এই যে একটা কনসেপ্ট এবং প্রিভেন্টিভ হেলথ কেয়ারের যে কনসেপ্ট, এইটা স্ট্রংলি আমাদের হেলথ সিস্টেমের মধ্যে কখনই আসেনি। আমাদের চিকিৎসা ব্যবস্থা পুরোটাই আসলে ট্রিটমেন্ট সেন্ট্রিক। সবাই টার্মিনালি ইল না হলে পরে কেউ হাসপাতালে আসে না। আমাদের যদি উপজেলা হেলথ কমপ্লেক্সের দিকে তাকাই বা সেকেন্ডারি হেলথ কেয়ারের দিকে তাকাই, অ্যাবসেন্টিজম একটা বড় সমস্যা উপজেলা লেভেলে। প্রায় 13-14টা পজিশন থাকলেও অনেক জায়গাতেই দেখা যায় যে এর অর্ধেকও ডাক্তার অনুপস্থিত থাকে, যার জন্য রোগীর স্বাস্থ্যসেবা নিতে পারে অনেক হয়রানির শিকার হতে হয়। উপজেলা এবং জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে অনেক বেসিক যে সুবিধাগুলো থাকার কথা ছিল, যেমন অক্সিজেন লাইন বা আইসিইউ ক্যাপাসিটি বা বেসিক অপারেশনাল থিয়েটার, এগুলো সীমাবদ্ধতার জন্য আমাদের দেখা যায় যে উপজেলা বা জেলাতে পেশেন্টদেরকে সবসময় উপরের দিকে রেফার করে দেওয়া হয়। এতে করে রোগীদের অনেক হয়রানির শিকার হতে হয়, অনেক দালালদের খপ্পরে পড়ে, পকেট থেকে অনেক বেশি টাকা খরচ হয় এবং আলটিমেটলি পেশেন্ট স্যাটিসফ্যাকশনটা অনেক নিচের লেভেলেই থেকে যায়। এছাড়াও আমরা যদি দেখি যে এমার্জেন্সি মেডিকেল সার্ভিস, প্রি হসপিটাল এমার্জেন্সি মেডিকেল সার্ভিস, এটা অলমোস্ট অ্যাবসেন্ট আমাদের হেলথ সিস্টেমে। কেউ যদি কোনো দুর্ঘটনার শিকার হয়, স্ট্রোকের আক্রান্ত হয় বা হার্ট অ্যাটাকের আক্রান্ত হয়, হাসপাতালে যেতে তাকে অনেক সময় ব্যয় হয় এবং বাসা থেকে হাসপাতালে যাওয়ার যে সময়টা, এই সময় দেখা যায় যে অনেক পেশেন্ট তারা মারা যায়। এই মৃত্যুগুলো সবগুলোই আসলে প্রিভেন্টেবল ডেথ। আমরা জানি যে বর্তমানে আমাদের দেশে যতগুলো মৃত্যু হয়, এই মৃত্যুর প্রায় 71% ইজ ডিউ টু নন কমিউনিকেবল ডিসিজ লাইক স্ট্রোক, হার্ট অ্যাটাক, রোড অ্যাক্সিডেন্ট, এবং এগুলো মূলত হচ্ছে এই যে আমাদের অ্যাবসেন্স অফ প্রি হসপিটাল এমার্জেন্সি মেডিকেল সার্ভিস, এগুলোর জন্য। এছাড়াও স্পেশালাইজড হেলথ কেয়ার নিয়ে আমাদের অনেক সমস্যা আছে, অনেক এক্সপেন্সিভ। আমাদের যারা গরিব বা সাধারণ মানুষ আমাদের দেশে এই সেবা নিতে গিয়ে আমরা বলি ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচারের শিকার হয়। বছরে প্রায় 5 থেকে 6 মিলিয়ন, 50 থেকে 60 লক্ষ পরিবার অতি দারিদ্র সীমার মধ্যে চলে যায়, তারা সেবা নিতে পারে না। তো এগুলো মিলিয়ে আমাদের হেলথ এডুকেশন অনেক সমস্যা আছে। আমাদের যে হেলথ ম্যান পাওয়ার, বিশেষ করে স্পেশালাইজড যে ডক্টর, এখানে একটা সাংঘাতিক ইমব্যালেন্সড অবস্থার মধ্যে আমরা আছি। কোনো কোনো ডিসিপ্লিনে হয়তো, যেমন গাইনোকোলজি, ইউ আর এ গাইনোকোলজিস্ট, আমাদের মোটামুটি সংখ্যা কম না, কিন্তু আমি যদি অ্যানেস্থেসিওলজিস্ট খুঁজি, আমরা যদি ইএনটি স্পেশালিস্ট খুঁজি, দেখা যায় যে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা যদি আরও নিচের দিকে যাই, বেসিক সায়েন্স যারা
ফিজিওলজি, অ্যানাটমি, হ্যাঁ, বা ফার্মাকোলজি, এসব দিকে আমাদের যে নতুন যারা ইয়াং ডাক্তার তারা আসে না, যার ফলে আপনি মেডিকেল কলেজগুলোর দিকে তাকান দেখবেন যে সেখানে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরকে দিয়ে পুরো ডিপার্টমেন্ট চালাতে হচ্ছে। একটা ইমব্যালেন্সড আপনার হিউম্যান রিসোর্স অন হেলথ, স্পেশালি আপনার উপরের দিকে যদি যাই সাংঘাতিক ইমব্যালেন্সড। এছাড়াও হসপিটাল ম্যানেজমেন্ট, লাইক মেডিকেল ওয়েস্ট, আমাদের দেশে খুব এটা দুঃখজনক একটা ব্যাপার যে কোনো হাসপাতালেই তার নিজস্ব মেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম নাই, সলিড বা লিকুইড। প্রায় হসপিটালে দেখা যায় যে ইনফেকশাস ওয়েস্ট এটা সাধারণ ওয়েস্টের সাথে মিশিয়ে মিউনিসিপ্যাল ওয়েস্টের মাধ্যমে এটাকে বাইরে পাঠানো হয়, যাতে করে আপনার আমাদের দেশে রোগ অসুখ বিসুখ ছড়াচ্ছে। বিভিন্ন রকমের অসুখ, যেমন আপনার চর্মরোগ বা অন্যান্য অসুখ, এগুলোর প্রাদুর্ভাব বাড়ছে। হসপিটালের মধ্যে ক্রস ইনফেকশন বেশি হচ্ছে, অনেকেই সুস্থ হয়ে যায়, একটা ইনফেকশন নিয়ে যায় কিন্তু ফেরত আসে অন্য একটা ইনফেকশন নিয়ে, অনেক সময় মৃত্যুর মুখে পতিত হচ্ছে। এগুলো হচ্ছে আমাদের হাইজিনের অভাবে, আমাদের মেডিকেল ওয়েস্ট, আমাদের পরিকল্পিত ম্যানেজমেন্ট ব্যবস্থা নাই, বিভিন্ন কারণে। তো আমি এখানে খুব নাটশেল আমি মেজর কিছু ইস্যুগুলো বললাম আমাদের স্বাস্থ্য ব্যবস্থার যে সমস্যা, হ্যাঁ, কিন্তু এর বাইরেও আসলে অনেক সমস্যা আছে, এগুলো বলতে অনেক বেশি সময় লাগবে। ধন্যবাদ স্যার। আপনি কিন্তু স্যার প্রথমে একটি ব্যাপার বলেছেন যে আসলে ভরসাটা মনে হয় আমরা হারিয়ে ফেলছি। যারা যখন আমি পেশেন্ট হব তখন আমি কেন যেন আমার স্বাস্থ্য খাতের প্রতি কিংবা স্বাস্থ্যসেবার প্রতি সেই বিশ্বাসটা, ভরসাটা হারিয়ে গেছে। স্যার এটাতে কি মনে হয় আপনার তো দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা, কেন হতে পারে এটা? আমি এর উপরে আসলে খুব বড় ধরনের গবেষণা হয়নি, কিন্তু আমি দু একটা গবেষণার আমি রিপোর্ট এর উপরে দেখেছি। বাংলাদেশি পেশেন্ট, বিশেষ করে যারা ইন্ডিয়াতে যায়, সেখানে বেশ কিছু রোগীর সাথে ইন্টারভিউ করা হয়েছিল একটা গবেষণায়, এবং সেখানে যে কারণটা এক নম্বরে মেনশন করেছে সেটা হলো ডক্টর পেশেন্ট কমিউনিকেশন। আমাদের এখানে আসলে আমাদের যে মেডিকেল MBBS কারিকুলাম, আমাদের কারিকুলামের মধ্যে কিন্তু কমিউনিকেশনের কোনো চ্যাপ্টার নাই। হ্যাঁ, এখানে শুধুমাত্র মেডিকেল সায়েন্স পড়ানো হয়, কিন্তু মেডিকেল সায়েন্সটা ডিসেমিনেট করার জন্য, রোগীর সাথে কমিউনিকেট করার জন্য যে একটা, এটাও কিন্তু একটা এক্সপার্টিস, হাউ ইউ কমিউনিকেট উইথ ইউর পেশেন্ট, মানে একজনের সাথে র্যাপো বিল্ডিং করা যেটা হচ্ছে। হ্যাঁ, হাউ ইউ বিল্ড ইউর র্যাপো উইথ ইউর পেশেন্ট অ্যান্ড হাউ ইউ মেক শিওর যে পেশেন্ট কমফোর্টেবল, হ্যাঁ, আপনার ট্রিটমেন্ট, আপনার যে অ্যাডভাইসগুলো দিচ্ছেন, আপনাকে সে ট্রাস্ট করতেছে, বিশ্বাস করতেছে, ডিপেন্ড করবে আপনি কীভাবে তার সাথে কমিউনিকেট করতেছেন। তো এখানে পেশেন্ট ডক্টর কমিউনিকেশন, আমি নিজেও একজন ছাত্র ছিলাম MBBS-এর, আমার মনে আছে যে আমরা আসলে শিখিনি, আমাদেরকে শেখানো হয় না। কিন্তু আমি বিভিন্ন দেশে দেখেছি, আমি আমার ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করার সূত্রে অন্যান্য অনেক দেশে মেডিকেল কারিকুলাম নিয়েও আমি কাজ করেছি, সেখানে কিন্তু ডেভেলপমেন্ট কমিউনিকেশন স্পেশাল সাবজেক্ট আছে। হ্যাঁ, ইটস এ সায়েন্স, হাউ ইউ কমিউনিকেট উইথ আদার্স। তো এইটা একটা বড় কারণ। এছাড়াও যে আমি যে সমস্যাগুলো বললাম, বিভিন্ন সিস্টেমিক আমাদের ইস্যু আছে একটা হাসপাতালে। ফর এক্সাম্পল, একজন ডাক্তার, উনি যতই ভালো প্রফেশনাল হোক না কেন, ডাক্তার যদি সঠিক সাপোর্ট না পায় একজন নার্সের কাছ থেকে, অথবা একজন মিডওয়াইফের কাছ থেকে, অথবা একজন ল্যাব টেকনিশিয়ানের কাছ থেকে, অথবা একজন আলট্রাসনোলজিস্ট অথবা রেডিওগ্রাফারের কাছ থেকে, এই ডাক্তার কিন্তু আলটিমেটলি ভালো ট্রিটমেন্ট ডেলিভার করতে পারবে না। ইভেন একজন ক্লিনার হাসপাতালের যদি সঠিকভাবে বেডটা ক্লিন না করে, যদি টয়লেটগুলো সঠিকভাবে পরিষ্কার না রাখে, তাহলে পেশেন্ট সে ক্রস ইনফেকশনে আক্রান্ত হবে, পেশেন্ট স্যাটিসফ্যাকশন হবে না। সো ইটস লাইক আ ফুটবল টিম। একটা ফুটবল টিমে 11 জন প্লেয়ার থাকে, সেখানে গোলকিপার থেকে শুরু করে যে একেবারে ফরওয়ার্ডে খেলে, এভরিবডি হ্যাজ ওন রোল অ্যান্ড দে আর অল ইকুয়ালি ইম্পর্টেন্ট। এবং হেলথ সিস্টেমেও একটা ফুটবল খেলার মাঠের মতো এখানে ডাক্তার, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, ক্লিনার, ম্যানেজমেন্টের স্টাফ, pharmacist, technologist, all are equally important and all have distinct role. কিন্তু আমাদের দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা, আমি প্রথমে বলেছিলাম যে ইটস টু মাচ ট্রিটমেন্ট সেন্ট্রিক, আরেকটা কথা হলো ইটস টু মাচ ডক্টর সেন্ট্রিক। আমরা চিকিৎসা ব্যবস্থা বলতেই আমরা মনে করি একজন ডাক্তার, কিন্তু একজন নার্স, একজন টেকনোলজিস্ট, তারা যে ইকুয়াল রোল প্লে করে, তাদেরকে আমরা ওই দায়িত্বগুলো ওইভাবে দেই না, তাদেরকে আমরা ওই ফিলিংটা দেই না যে ইউ হ্যাভ টু ওন দ্য এন্টায়ার প্রসেস। তো এই জন্য আমাদের পেশেন্ট স্যাটিসফ্যাকশন আসলেই খুব কম, এবং এগুলো ঠিক কীভাবে করা যায় সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আমরা অনেক চিন্তাভাবনা করেছি, এখন আমাদের কাজ করার সময় আমাদের সব চিন্তাকে এখন আমরা বাস্তবে রূপ দেব, আমরা বাস্তবায়নের রূপ দেব, সেই কাজগুলো আমরা করছি। আমরা মনে করি যে অদূর ভবিষ্যতে আমরা একটা সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা, একটা সুস্বাস্থ্যের বাংলাদেশ মানুষকে উপহার দিতে পারবো।
স্যার এখন যদি বলি যে যদি মানসম্মত স্বাস্থ্যসেবা আমরা বাংলাদেশের কথা ভাবি, তাহলে প্রান্তিক জনগোষ্ঠী এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। তো এই প্রান্তিক জনগোষ্ঠীকে মানে মানসম্মত, আমি আবারও বলছি, মানসম্মত স্বাস্থ্যসেবা দেবার জন্য আপনাদের কি ধরনের পরিকল্পনা রয়েছে? মানসম্মত চিকিৎসা, এটা আমরাও বলি, আমাদের একটা স্লোগান যে আমরা চাই না বাংলাদেশের কোনো মানুষ মানসম্মত সঠিক চিকিৎসা না পেয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ুক। এটা আমাদের 31 দফার মধ্যে আমাদের যে হেলথের অংশটা ছিল সেখানে এই লাইনটা ছিল। সো এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। কিন্তু এই মানসম্মত চিকিৎসা আমাদের মতো একটা জনবহুল দেশে দিতে হলে আমাদের যেভাবে সাপ্লাই সাইডগুলোকে ঠিক করতে হবে, যেমন ডাক্তার, আমি বললাম যে আমাদের ডাক্তার, ভৌত অবকাঠামো, আমাদের ইকুইপমেন্ট, মডার্ন ইকুইপমেন্ট, এভরিথিং, এগুলো যেভাবে আমাকে রেডি করতে হবে। কিন্তু তার চাইতেও আমি মনে করি যে আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট যে আজকে আমাদের যে ট্রিটমেন্ট সেন্ট্রিক যে স্বাস্থ্য ব্যবস্থা, এইটাকে ট্রান্সফর্ম করে আমাদের প্রিভেনশন সেন্ট্রিক করতে হবে। আমাদেরকে এনশিওর করতে হবে যে একজন রোগে ভোগার শুরুতেই উনি আইডেন্টিফাইড হোক। যেমন ফর এক্সাম্পল, কারো যদি আজকে ব্লাড প্রেশার থাকে 85 or 90 by 130, 135, তাহলে আমরা ধরে নিতে পারি যে দের ইজ এ টেন্ডেন্সি, একটা হাইপার টেনশন মধ্যে সে আছে, এবং এইটা যদি আস্তে আস্তে বাড়ে একটা সময় হয়তো তার স্ট্রোক করতে পারে, তার হার্ট অ্যাটাক করতে পারে। কিন্তু আজকেই যদি আমি সেই ব্যক্তিকে বলি, আমরা যদি উপদেশ দেই যে আপনার ব্লাড প্রেশার কিন্তু বাড়তির দিকে আছে, আপনি এইটা খাবেন, এইটা খাবেন না, আপনি দিনে এতটুকু সময় আপনি ব্যায়াম করবেন, যদি তার লাইফস্টাইল মডিফিকেশন আমরা এটাকে প্রমোট করি, তাহলে হয়তো এই ব্যক্তিকে কখনোই স্ট্রোকের বা হার্ট অ্যাটাকের মুখোমুখি হতে হবে না, হয়ে তার পার্মানেন্ট ডিসএবিলিটি অথবা ডেথের দিকে তাকে যেতে হবে না। যে এই কাজটা আমরা করতে পারি যদি প্রাইমারি হেলথ কেয়ারকে আমরা প্রিভেনশন ফোকাসড, আমরা প্রাইমারি হেলথ কেয়ার যদি আমরা শক্তিশালী করে প্রত্যেকটা নাগরিকের জন্য যদি আমরা কোয়ালিটি প্রাইমারি হেলথকে এনশিওর করতে পারি, তাহলে পরে আমাদের যে প্যাশন ফ্লো টুয়ার্ডস হাইয়ার লেভেল, এটা সেকেন্ডারি হসপিটাল বা টার্সিয়ারি বা স্পেশাল হসপিটালে প্যাশন ফ্লোটা কমলে পরে ওভার ক্রাউডিং কমবে। আজকে ঢাকা মেডিকেল কলেজে আপনি যান, আপনি দেখবেন যে ফ্লোরে স্পেস পাবেন না, সেখানেও প্যাশেন্ট শুয়ে আছে। অকুপেন্সি রেট মেবি ফ্রম 200 to 400%। তো এত ওভার ক্রাউডিং একটা পরিবেশে ডাজ নট ম্যাটার ডাক্তাররা, নার্সরা, সবরা হাউ ট্রেন দে আর, অথবা আমাদের কত মডার্ন ইকুইপমেন্ট আছে, আমরা কখনোই কোয়ালিটি অফ কেয়ার আমরা প্রোভাইড করতে পারবো না। উইল নেভার বি এবল টু বিল্ড এনাফ হসপিটাল ইন দিস কান্ট্রি যদি আমরা ওই রোগ হওয়ার যে প্রক্রিয়া ওইটাকে অন রাখি। সো আমাদেরকে রোগের শুরুতেই কাজ করতে হবে যাতে রোগ কম হতে পারে, প্যাশেন্ট ফ্লোটা কম হয়, যাতে করে হসপিটালগুলোতে ওভারক্রাউডিং না হয়। তাতে আমাদের যেটা লিমিটেড রিসোর্স আছে সেটাকে ইউটিলাইজ করেই আমরা মনে হয় যে আমাদের কোয়ালিটি অফ কেয়ারকে অনেক অনেক ইমপ্রুভ করতে পারবো। স্যার খুব সুন্দর করে বলেছেন, আশা করি দর্শকরা বুঝতে পারছেন। স্যার অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। সুধী দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। আমরা কথা বলছি বাংলাদেশের স্বাস্থ্যগত খাত নিয়ে, আর অনেক কথা বলবো। এরই মাঝে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। সুধী দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ থাকুন। বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায়। স্যার আমরা প্ল্যানিং নিয়ে কথা বলেছি, এখন স্যার আপনাকে ধরবো, মানে আপনারা আসলে 180 দিনে কতটুকু আসলে আপনাদের পরিকল্পনা আপনারা করতে পেরেছেন, কিংবা আপনাদের আসলে অ্যাচিভমেন্ট কতটুকু? অ্যাচিভমেন্ট বলতে আগে প্রথমে বলতে হবে আমাদের টার্গেটগুলো কী ছিল। কিন্তু আমার মনে হয় না যে এই অনুষ্ঠানে আমার টার্গেট বলার মতো সময় আছে, কিন্তু এইটুকু আমি বলি যে এই প্রথমবারের মতো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যখন আমরা নির্বাচনের আগে দল হিসাবে আমরা অনেক আগে থেকেই আমরা কোন খাতে কি কাজ করব, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, এমপ্লয়মেন্ট, এই কাজগুলো আমরা অনেক আগে থেকেই করা শুরু করেছি। আমরা খুব ওয়েল থট একটা প্ল্যান নিয়েই আমরা এগিয়েছি, এবং সেটা আপনারা নির্বাচনী প্রচারণার সময় দেখেছেন যে 8টি বিষয়ের উপরে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছি, এবং স্বাস্থ্য তার মধ্যে অন্যতম। এবং এবার বাজেট বক্তৃতাও আপনারা দেখেছেন যে স্বাস্থ্য 10টা আইটেম ছিল বাজেট বক্তৃতার মূল আইটেম, তার মধ্যে স্বাস্থ্য ছিল 2 নম্বরে। এবং বাংলাদেশ পৃথিবীর, আমি বলবো যে আমাদের এই কন্টেম্পোরারি সময়ের মধ্যে ফার্স্ট টাইম আমরা গর্ববোধ করতে পারি একটা দেশ, যে দেশটা স্বাস্থ্য বাজেট একবারে
37% বাড়িয়েছে। এতদিন ধরে হিস্টোরিক্যাল ট্রেন্ড ছিল 0.6 to 0.7% অফ জিডিপি আমাদের স্বাস্থ্যে খরচ হতো। এই প্রথমবার আমরা 1.10% অফ জিডিপি, যেটা প্রায় 37% বেড়েছে, আমরা স্বাস্থ্যে খরচ করব। 41,000 কোটি টাকা ছিল এর আগের বার, এবার সেটা 69,000 কোটি টাকা। আচ্ছা, তো এইটা একটা 180 দিনের আমি বলবো যে অনেক একটা বড় একটা বড় achievement। অ্যাচিভমেন্ট। কারণ আমাদের ম্যানিফেস্টোতে আমরা কমিট করেছিলাম যে আমরা ক্রমান্বয়ে 5 বছরে আমরা জিডিপির 5% স্বাস্থ্যে খরচ করব। তো প্রথম বছরেই শুরুতেই আমরা এটা বাড়িয়েছি। এরপরে যদি আমরা অ্যাচিভমেন্টগুলো দেখি, আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট আমি বলবো যে আমাদের যে মিজলস, আপনারা জানেন যে গত দুইটা রাউন্ডের মিজলস ভ্যাকসিন যে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনের উইকনেসের কারণে বিশেষ করে 24-25-এ 2023-24-এ না 2024-25-এর যে রাউন্ডটা ছিল মিজলস ভ্যাকসিনের, সেটা পুরোপুরি মিস করে গেছে, হ্যাঁ, ডিউ টু মেনি রিজনস। তো এবার এটাও আমি বলবো যে পাবলিক হেলথের কন্টেম্পোরারি ইতিহাসের একটা বড় অ্যাচিভমেন্ট, যে আমরা মাত্র 3 সপ্তাহের প্রিপারেশনে সারা দেশে এমার্জেন্সি মিজলস যে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন, এটাকে রোল আউট করতে পেরেছি। এবং 4 সপ্তাহের মধ্যে আমরা 6 মাস থেকে 5 বছর বয়সের অলমোস্ট 100% বাচ্চাকে কভার করতে পেরেছি। এছাড়াও যারা মিজলস আক্রান্ত হয়েছে, হ্যাঁ, এখানে তাদের ট্রিটমেন্টের জন্য প্রত্যেকটা উপজেলা হাসপাতালকে আমরা আবার সাজিয়েছি, তাদের আইসোলেশন ওয়ার্ড থেকে শুরু করে ট্রিটমেন্ট প্রোটোকল ঠিক করে এগুলো আমরা সাজিয়েছি। এইটা একটা আপনার অ্যাচিভমেন্ট আমার মনে হয় যে ছিল। প্রাইমারি হেলথ কেয়ারের ক্ষেত্রে আমাদের একটা বড় ম্যানিফেস্টোতে আমাদের কমিটমেন্ট আছে। আমরা সারা বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে, গ্রামাঞ্চল এবং শহরের প্রতিটি ওয়ার্ডে আমরা একটি করে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট আমরা স্থাপন করব। যাতে এখানে আমার একটা প্রশ্ন রয়েছে যে প্রাইমারি হেলথ কেয়ার বলতে আসলে সাধারণ মানুষ কতটুকু বুঝবে যে প্রাইমারি হেলথ কেয়ার মানে আসলে কি? এখানে প্রাইমারি হেলথ কেয়ারের দুইটা পার্ট আছে। একটা হলো প্রিভেন্টিভ হেলথ প্যাকেজ, যেটা আমরা আপনারা শুনেছেন যে আমরা 1 লক্ষ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেব। এই নিয়োগ প্রক্রিয়া আমরা শুরু করে দিয়েছি। আচ্ছা, আমরা ইতিমধ্যেই আমাদের দেশে প্রায় 40 থেকে 41 হাজার আপনার স্বাস্থ্যকর্মী আছে। 3 ধরনের স্বাস্থ্যকর্মী, এদেরকে আমরা একীভূত করব, যেমন হেলথ অ্যাসিস্ট্যান্ট, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট এবং সিএসসিপি। এরকম প্রায় 40 থেকে 41 হাজার আমাদের আছে। এর সাথে আমরা 1 লক্ষ যোগ করব। এই 1,40,41 হাজার স্বাস্থ্যকর্মী দিয়ে আমরা নিশ্চিত করতে চাই যে আমাদের দেশের প্রতিটি পরিবার প্রতি 2 থেকে 3 মাস পর পর এই প্রিভেন্টিভ স্বাস্থ্যসেবাটা পাবে। তার অর্থ হলো প্রতিটি অ্যাডাল্ট মেম্বারের ব্লাড প্রেশার মনিটর করা হবে, প্রতিটি অ্যাডাল্ট মেম্বারের ব্লাড সুগার দেখা হবে, তাদের মেন্টাল হেলথের একটা বেসিক স্ক্রিনিং করা হবে। যেসব মহিলারা রিপ্রোডাক্টিভ এজড উইমেন, ম্যারিড উইমেন, তাদের প্রেগনেন্সি আমরা আর্লি আইডেন্টিফাই করব, যাতে খুব দ্রুত তারা ইন্টারনাল কেয়ার এই সিস্টেমের মধ্যে তারা চলে যায়। আমরা প্রতিটি আন্ডার 5 বাচ্চার বা 5 বছর নিচের বাচ্চার তাদের যে নিউট্রিশন মনিটরিং করব, তাদের হাইট দেখব, ওয়েট দেখব। এবং সবচেয়ে যেটা বড় কথা সেটা হলো এই যে তথ্যগুলো, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের যে তথ্য তাকে একটা করে স্বাস্থ্য কার্ড দেওয়া হবে, ইলেকট্রনিক হেলথ কার্ড। এবং এই তথ্যগুলো তার ইলেকট্রনিক হেলথ কার্ডের যে নাম্বার, তার অ্যাগেনস্টে একটা ইলেকট্রনিক ইন্টিগ্রেটেড ডেটার মধ্যে এটা রেকর্ডেড থাকবে। তো আপনি যখনই কোনো প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারে যান অথবা আপনি যে কোনো হসপিটালে যান, ডাক্তার সাহেব যখন আপনার হেলথ কার্ডটা রিড করবে, তখন আপনার স্বাস্থ্যের তথ্য তার স্ক্রিনে চলে আসবে। আপনি অতীতে কখন আপনি কোনো সিকনেসে আপনি ভুগেছেন কি না, বা আপনি কী কী ডায়াগনস্টিক টেস্ট করা হয়েছে, কোন ধরনের ওষুধ আপনি খেয়েছেন, এগুলোর ভিত্তিতে ডাক্তার আপনাকে নতুনভাবে প্রেসক্রিপশন দেবে এবং সেই কোয়ালিটি অফ কেয়ার আপনি আগে বলেছিলেন সেটা অনেক ইমপ্রুভ করবে। তো এই কাজটা আমরা অলরেডি করা শুরু করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রত্যেকটা উপজেলা হাসপাতাল, এটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া উনি 30-32 বেডের করেছিলেন। আমাদের ম্যাডাম খালেদা জিয়া এগুলোকে 50 বেড উন্নীত করেছিলেন। এবার আমাদের জনাব তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন যে প্রত্যেকটা আমাদের 500 উপজেলা হাসপাতাল আছে, এগুলোকে 151 বেডে আমরা উন্নীত করব। এবং এর আপনার আর্কিটেকচারাল যে ডিজাইন, হ্যাঁ, এগুলো সব হয়ে গেছে এবং এই বছরেই ক্রমান্বয়ে আমরা এই এক্সপ্যানশনের কাজগুলো শুরু করব। তাছাড়াও প্রতিটি ইউনিয়ন হাসপাতাল, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র, প্রতিটি উপজেলা হাসপাতাল, প্রতিটি জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা রুফটপে সোলার এনার্জি বসাবো, যাতে করে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই
পাওয়া যায় এবং রোগীরা আপনার ইলেকট্রিসিটির অভাবে না ভোগে। আমরা প্রত্যেকটা হসপিটালে অক্সিজেন লাইন আমরা বসাবো, যাতে করে অক্সিজেনের অভাবে কখনো কোনো রোগীকে উপজেলা থেকে অন্য কোথাও রেফার করতে না হয়। আমরা প্রতিটি হাসপাতালে আপনার এই যে মেডিকেল ওয়েস্টের কথা আমি বললাম, এই ম্যানেজমেন্টের জন্য আমরা মেডিকেল ওয়েস্ট সলিড এবং লিকুইড ম্যানেজমেন্ট প্ল্যান্ট আমরা বসাবো, যাতে করে এই হাসপাতালের সব ওয়েস্টগুলো আপনার সেগ্রিগেশনের মাধ্যমে এখানে ম্যানেজ করা যায়। শুধু এই হাসপাতালেই না, ওই উপজেলার অন্যান্য যেগুলো বেসরকারি হাসপাতাল আছে তারাও আসবে এখানে তাদের মেডিকেল ওয়েস্ট তাদের ম্যানেজ করার জন্য। তো এই কাজটাও আমরা অলরেডি শুরু করে দিয়েছি। আপনারা দেখবেন ক্রমময় আপনার এগুলো সব বাস্তবায়ন হতে থাকবে। এছাড়াও আমরা সিদ্ধান্ত নিয়েছি অলরেডি যে আপনার বিভিন্ন হাসপাতালে যে আমরা রোগীরা যে খাবারটা পায়, আমাদের দেশের রোগী প্রতি খাবারের বাজেট মাত্র 175 টাকা, ভ্যাট ট্যাক্স কেটে এটা হতে 150-149 টাকা থাকে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এটা বাড়িয়ে 250 টাকা করব, এবং এই 250 টাকা হওয়ার প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। এবং এছাড়াও আমি যে আমাদের দেশে প্রতি হাসপাতালে অকুপেন্সি রেট অনেক বেশি, যেটা 50 বেডের হাসপাতাল সেখানে হয়তো 150 রোগী থাকে, কিন্তু ওই হাসপাতালের যে খাবার বা তার অন্যান্য যে যা কিছু ওষুধপত্র এটা 50 বেডের অ্যাগেনস্টে দেওয়া হয়। এইটা আমরা সিদ্ধান্ত নিয়েছি না 50 বেড না, রোগীর যেটা অ্যাভারেজ অকুপেন্সি রেট ছিল গত বছর তার উপরে ভিত্তি করে আমরা খাবার বরাদ্দ করব, ওষুধ বরাদ্দ করব, যাতে হাসপাতালে এসে ভর্তি হয়েও খাবারের অভাবে কোনো রোগীকে ফেরত যেতে না হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মানে আপনি তথ্য শেয়ার করলেন আমাদের সাথে, যে আগে যেটা ছিল যে শুধুমাত্র বেড যতটা থাকবে ততটা খাবার থাকবে। তো এটার অভিজ্ঞতা রয়েছে, যদি রোগী আমাদের সবসময় আসলে অনেক বেশি থাকে, তো এখানে স্যার আপনারা যেটা করছেন যে যতজন রোগী থাকবে ততজন খাবার মানে ততটা খাবারের ব্যবস্থা আসলে করা হবে। এবং স্যার আমরা কিন্তু এটাও দেখেছি যে অনেক সময় রোগীরা প্রেসক্রিপশন আমরা খুব সুন্দর করে লিখে দিলে ওনারা আসলে ফেলে যেতেন, যেহেতু তিনি আসলে ওষুধটা কিনতে পারবেন না। এটা স্যার আপনারা যদি করতে পারেন তো আমরা আশা করব যে আমরা এছাড়াও আমাদের আরও অনেক কাজ 180 দিনের মধ্যে আমরা করে ফেলেছি, লিস্ট অনেক লম্বা। যেমন আমরা এই অক্টোবরের মধ্যে 5টা মেজর শহরে প্রতি 250 বেডের শিশু হাসপাতাল আমরা ওপেন করতে যাচ্ছি। আমরা আশা করছি যে এই বছরের অক্টোবর মাসে আমরা 5টা শিশু হাসপাতালকে আমরা ওপেন করতে পারবো সেবা দেওয়ার জন্য। গত 2 দিন আগেই আপনারা দেখেছেন, গতকালকে আপনারা দেখেছেন নিউরোসায়েন্স যে হসপিটাল, তার সাথে আপনার 500 বেডের নতুন সুপার স্পেশালাইজড হসপিটাল সংযুক্ত করা হয়েছে, যেটা বিশ্বমানের আপনার সেবা দিবে। নিউরোসায়েন্স রিলেটেড যতগুলো সমস্যা আছে তার জন্য বিশ্বমানের সেবা দিবে। পিজি হাসপাতাল সংলগ্ন আরেকটা সুপার স্পেশালিস্ট হাসপাতাল ওপেন করার প্রক্রিয়াধীন আছে। এটা একটা কোম্পানি অ্যাক্টে এটাকে রেজিস্ট্রেশন করানো হয়েছে, যাতে এই সুপার স্পেশালাইজড হসপিটালটি কোনো রকম কোয়ালিটি কম্প্রোমাইজ না করে টপ নচ আপনার ওপেন মার্কেট থেকে তারা সবচেয়ে এক্সপার্ট ডাক্তার, এক্সপার্ট ম্যানেজমেন্ট স্টাফ হায়ার করে খুব ভালো মানের চিকিৎসা প্রদান করবে। এবং এটাও আমার মনে হয় আগামী 2 মাসের মধ্যেই এই আমাদের সুপার স্পেশালাইজড হাসপাতালটি ওপেন হয়ে যাবে। এছাড়াও আমরা এই 180 দিনের মধ্যে অলরেডি প্ল্যান করেছি যে আমাদের দেশের যতগুলো মেডিকেল কলেজ আছে যেগুলো অনেক আগে তৈরি হয়েছে, যেমন আমাদের বরিশাল মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ, এগুলোর যে ভৌত অবকাঠামো এগুলোর মেরামত করা এবং আপনার প্রয়োজন মতো সেগুলোকে এক্সপ্যানশন করার এই কাজ এটাও খুব দ্রুতই শুরু হতে যাচ্ছে। অসাধারণ স্যার, শুনে আসলে আশা আরও দেখতে পাচ্ছি। এবং আমি সবচেয়ে বেশি খুশি লাগছে যে আসলে বেড যেটা আপনি বললেন স্যার, পেশেন্ট ওয়াইজ আপনারা খাবারের ব্যবস্থা করছেন এবং ঔষধটা আসলে এখানে খুবই গুরুত্বপূর্ণ। প্রেসক্রিপশনটা খালি ভালো হলে হবে না তো স্যার, উনি যদি ওষুধটা না কিনতে পারেন তাহলে তো আসলে সব কিছুই বৃথা, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, যদি ওষুধটা সে খেতে না পারে। স্যার আপনি তো দীর্ঘদিন কাজ করেছেন পুষ্টি নিয়ে, ন্যাশনালি কাজ করেছেন, ইন্টারন্যাশনালিও কাজ করেছেন। আমাদের দেশে নারী এবং শিশু এদের পুষ্টি নিয়ে আপনাদের কোনো পরিকল্পনা রয়েছে? এদের পুষ্টির অনেক বড় পরিকল্পনা রয়েছে, কারণ আমাদের দেশের আপনি হয়তো জানেন যে এই মুহূর্তে প্রতি 4 জন শিশুর 1 জন শিশু স্ট্যান্টিং বা খর্বাকৃতিতে ভুগছে, তার উচ্চতায় বয়সের তুলনায় উচ্চতায় ছোট। এবং এটা একটা বড় ইন্ডিকেটর অফ ব্রেন ডেভেলপমেন্ট। ব্রেন ডেভেলপমেন্ট, লার্নিং পারফরমেন্স অ্যান্ড অলসো দ্য ওয়েজ রেট। যখন সে অ্যাডাল্ট হয়ে কাজ করবে তখন সে কম আয় করবে, আমাদের কম জিডিপিতে যোগ হবে।
এবং এবার মিজেলসের সময় আমরা দেখলাম যে অনেক বাচ্চা যাদের বয়স 9 মাসের কম, যাদের মিজেলস হওয়ার কথা না, হ্যাঁ, 3 মাস 4 মাসের বাচ্চার মিজেলস হয়েছে। এবং আমি নিজেই অনেক হাসপাতালে গিয়েছি, আমি দেখলাম যে তাদের মায়েরা অত্যন্ত ম্যালনারিশড, এবং মায়েরা ব্রেস্ট ফিডিং অনেকেই করায়নি, বা ব্রেস্ট ফিডিং করালেও মায়ের কাছ থেকে যথেষ্ট ব্রেস্ট ফিডিংয়ের মাধ্যমে যথেষ্ট পুষ্টি পায়নি। সো ম্যাটারনাল ম্যালনিউট্রিশন ওয়াজ মানে ওয়ান অফ দ্য টপ রিজনস ওয়াই আমাদের এবার মিজেলসের প্রাদুর্ভাব অনেক বেশি ছিল। এবং যে বাচ্চাদের মিজেলস হয়েছে তাদের মধ্যে দেখা গেল যে ম্যাক্সিমাম মিজেলস যাদের হয়েছে বাচ্চারা, তারা ম্যালনিউট্রিশনে ভুগছে। অনেকে খুব খারাপ অবস্থা আছে ম্যালনিউট্রিশনের। এই ম্যালনিউট্রিশনের ফলে তাদের ইনফেকশন যেমন বেশি হয়েছে, তেমনি তাদের মৃত্যুটাও, তাদের ঝুঁকি বেশি থাকে, এবং অনেক বাচ্চা মারা গেছে। সো আমার মনে হয় যে আমাদের একটা ক্রাশ প্রোগ্রাম হাতে নেওয়া দরকার সারা দেশের এই ম্যাটারনাল এবং চাইল্ড ম্যালনিউট্রিশন প্রিভেনশনের জন্য। এবং সেজন্য আমরা চিন্তা করছি যে ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল, এটাকে আমরা অনেক বেশি স্ট্রেনথেন করতে চাই। বর্তমানে ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিলটা সে 1974 থেকে এই পর্যন্ত অপুষ্টিতে ভুগছে, এটা অ্যাডিকুয়েটলি এমপাওয়ার্ড না। তো আমরা চাচ্ছি একটা হাই পাওয়ার্ড এমন একটা কাউন্সিল করতে, যে স্বাস্থ্য, কৃষি, সোশ্যাল ওয়েলফেয়ার, তারপরে আপনার অন্যান্য যে মিনিস্ট্রিগুলো আছে, হ্যাঁ, তাদের সাথে কোঅর্ডিনেট করতে পারে, এবং একটা কনভার্জেন্ট পদ্ধতিতে সব প্রোগ্রামগুলো ইমপ্লিমেন্ট করতে পারে, যাতে করে এই যে হাই রেটস অফ স্ট্যান্টিং এটাকে দেশে কমানো যায়। স্যার, অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। পরিশেষে এসে আমাদের দর্শকদের জন্য কোনো টেক হোম মেসেজ? আমার একটাই এখানে বলার আছে যে আমাদের দেশের যে স্বাস্থ্যের অব্যবস্থা, আমাদের দেশের যে পুষ্টির যে সমস্যা, আমাদের বর্তমান সরকার আমরা হাইলি কমিটেড, আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু এই কাজ সরকার একা পারবে না। এই কাজ যদি আমরা বাস্তবতায় নিয়ে আসতে চাই, যদি পরিপূর্ণভাবে ইমপ্লিমেন্ট করতে চাই, আপনারা যারা আছেন, সাধারণ জনগণ, অন্যান্য যে রাজনৈতিক দলের যারা সদস্য আছেন, বিভিন্ন সামাজিক সংস্কৃতির যে মানুষগুলো জড়িত আছেন, আমাদের মিডিয়ার ব্যক্তিত্বরা আছেন, আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। সবাইকে আমাদের কাজগুলোকে এক জায়গায় নিয়ে আসতে হবে, যাতে আমরা সুস্বাস্থ্যের বাংলাদেশ অতি দ্রুত গড়ার মাধ্যমে একটা নতুন বাংলাদেশ গড়তে পারি। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আশা করছি আজকের আলোচনা থেকে দর্শকরা পুষ্টি নিয়ে, বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে সকলে সচেতন হবেন, এবং আমরা তো আশার আলো দেখতেই পাচ্ছি। ধন্যবাদ স্যার আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার সাথে সাথে এটিএন বাংলা সহ সকল দর্শককে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার। সুধী দর্শক, আমরা যেটা জানলাম, স্বাস্থ্য খাতের উন্নয়নে অনেক অন্তরায় রয়েছে, তবে আমাদের চেষ্টাও চলছে। আমরা আশা করছি, আমরা স্বপ্ন দেখছি বাংলাদেশের স্বাস্থ্যসেবাও একদিন আন্তর্জাতিক মানের হবেন। প্রান্তিক জনগোষ্ঠী সকল প্রকারের উন্নত মানের স্বাস্থ্যসেবা পেয়ে সুস্থ সুন্দর হবে আমাদের এই বাংলাদেশ। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে। সেই পর্যন্ত সকলে খুব ভালো থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।